হ্যালো ভিউয়ার্স। তো আমরা ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করছিলাম। তো আমাদের এই ক্লাসের যে ফার্স্ট এপিসোড, সেখানে আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখো ফ্রেজ নিয়ে আমাদের মোটামুটি ডিটেলস আলোচনা হয়েছিল এবং তোমরা ফ্রেজ আইডেন্টিফাইও করতে পারছিলে। তো আজ আমরা আমাদের সেকেন্ড যে ক্লাস, সেখানে আমরা ক্লজ নিয়ে আলোচনা করব। তো দেখো, আম, আমরা তাহলে প্রথমে দেখে নিই যে হোয়াট ইজ আ ক্লজ। A clause is a group of words that includes a subject and a finite verb. তোমাদের নিশ্চয়ই ফাইনাইট ভার্ব সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া আছে, আগে বলেছি। ফাইনাইট ভার্ব হচ্ছে বাক্যের সেই ভার্ব যেটা বাক্যের সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ বাক্যের সাবজেক্টের সঙ্গে তার একটা এগ্রিমেন্ট থাকে, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসে এবং বাক্যের টেন্সকেও সূচিত করে। তো সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আমরা সাবজেক্ট ভার্ব কম্বিনেশন যেটা, তো সেই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। তো বলছে ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস আর মেবি আ পার্ট অফ সেন্টেন্স। পার্ট অফ সেন্টেন্স ক্লজ, ক্লজের অর্থ হচ্ছে পার্ট অফ সেন্টেন্স। তো দেখো, তো দ্যাট ইনক্লুডস আ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। তো সেটা কি হলো, তো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ইনক্লুড আছে, মানে তার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, তাকে আমরা ক্লজ বলবো। তো আমরা গতদিন শিখেছিলাম ফ্রেজ। তো আমরা একবার দেখে নেবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড ফ্রেজ। ফ্রেজ অ্যান্ড ক্লজের যে ডিফারেন্স সেটা আমরা দেখে নেবো। তো গতদিন আমরা দেখেছিলাম যে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজন্ট হ্যাভ এনি সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব ইটস ওন। তো দেখো, ফ্রেজ ডাজন্ট হ্যাভ এনি সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কম্বিনেশন নেই। ফ্রেজ হচ্ছে একটা ইউনিট, যেটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস একটা এক্সপ্রেশন দেয়, তো একটা অর্থ প্রকাশ করে, যেটা একটা সিঙ্গেল পার্সন স্পিচ হিসেবে কাজ করে। আর আ ক্লজ ইজ অলসো আ গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু দেখো আ ক্লজ মাস্ট হ্যাভ আ সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। তার মানে ক্লজ হচ্ছে এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে সাবজেক্ট ফাইন ভার্ব কম্বিনেশনটা আছে। তো দেখো, আমরা সাবজেক্ট ফাইন ভার্ব ছাড়া কিন্তু ইংরেজিতে কোনো সেন্টেন্স হয় না। তাহলে ক্লজকে আমরা বলতে পারি যে সেন্টেন্সেরই একটা রূপ, তাই না? তো ক্লজ ইটসেলফ আ সেন্টেন্স, ক্লজ নিজেই হলো একটা বাক্য। তো এবার আমরা দেখে নেব যে উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই যে ফ্রেজ এবং ক্লজের ডিফারেন্সটা কীভাবে হচ্ছে। তো দেখো, এখানে প্রথম যে বাক্য আছে, পায়েল সিংস হোয়েন সি ওয়েকস আপ। আর দেখো দ্বিতীয় একটা বাক্য দিয়েছে, পায়েল সিংস ইন দ্য মর্নিং। তো পায়েল সিংস হোয়েন সি ওয়েকস আপ, পায়েল গান গায় যখন সে ওঠে, ঘুম থেকে ওঠে। তো আরেকটা দিচ্ছি কি, পায়েল সিংস ইন দ্য মর্নিং, পায়েল সকালে গান গায়। তো দেখো এখানে যে এই পার্টটা দিয়েছি, হোয়েন সি ওয়েকস আপ বা পায়েল সিংস একটা পার্ট, হোয়েন সি ওয়েকস আপ একটা পার্ট। তো এই দুটো পার্টে দেখো দুটো করে ফাইনাইট সাবজেক্ট ফাইন ভার্ব কম্বিনেশন আছে। তো পায়েল সিংস, পায়েল গান গায়। তো পায়েল হচ্ছে সাবজেক্ট, সিংস হচ্ছে ফাইনাইট ভার্ব, তো এটা একটা পার্ট গেল। আর ওয়েন সি ওয়েকস আপ, যখন সে জাগে, তো সি হচ্ছে সাবজেক্ট আর ওয়েক্স হচ্ছে ফাইনাইট ভার্ব। তো দেখো এটা যেমন এখানে ভার্বের সঙ্গে এস কেন যোগ হয়েছে, কারণ হচ্ছে সাবজেক্ট সি আছে, অর্থাৎ এই ভার্বটাকে সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত করা হচ্ছে, তার মানে এটা ফাইনাইট ভার্ব। আবার দেখো এটার দ্বারা বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার। তো ফাইনাইট ভার্ব দ্বারা কিন্তু সাবজেক্ট দ্বারা ফাইনাইট ভার্ব নিয়ন্ত্রিত হয় এবং টেন্স দ্বারাও নিয়ন্ত্রিত হয়, সেটা খেয়াল রাখবে। তো সেটাকে হচ্ছে ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্বটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ফাইনাইট ভার্ব সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কোনগুলো তোমাদের বলেছি তো, যে ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, এই ধরনের যে ভার্বগুলো হচ্ছে সেগুলো সব নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বটা হচ্ছে, তোমরা তো টেন্স শিখেছো, মানে টেন্স ব্যবহার করতে গিয়ে তোমরা যে ভার্বগুলোকে বসাও, টেন্স চিনতে গিয়ে যে ভার্বগুলোকে তোমরা ইউজ করো, তো সেগুলোকে ফাইনাইট ভার্ব। তো এখানে দেখো সিংস ওয়েক্স, এগুলো ফাইনাইট ভার্ব। তো এই যে
পার্ট অফ সেন্টেন্স হোয়েন সি ওয়েকস আপ, এটা একটা পার্ট যদি আমি ধরি, তাহলে দেখো এই পার্টের মধ্যে কিন্তু সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব কম্বিনেশন আছে। তো এটা ন্যাচারালি এটা হচ্ছে ক্লজ হবে। এবার দেখো ফাইল সিংস ইন দ্য মর্নিং, এই যে ইন দ্য মর্নিং, এই যে পার্ট অফ দ্য সেন্টেন্স বা এই গ্রুপ অফ ওয়ার্ডস যেটা আমি বলবো, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব বা সাবজেক্ট নেই। তো ন্যাচারালি এটা হচ্ছে ফ্রেজ। তো এবার দেখো আমরা দেখে নেবো যে কাইন্ডস অফ ক্লজ। তো ক্লজকে তিনভাবে ভাগ করা হয়, প্রিন্সিপাল ক্লজ, তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সরি, আর কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, এই তিন ভাগে ভাগ করা যায়। তো দেখো আমরা এখানে কিন্তু মেনলি দুভাগে ভাগ করেছি। তো কোঅর্ডিনেট ক্লজটা আমরা করিনি। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে একটা ওই কম্পাউন্ড সেন্টেন্স, ওটা আমরা পরে বলবো। তো এখানে দেখো মেনলি তোমাদের এই দুই প্রকার জানতে হবে। ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অর মেন ক্লজ, অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মানে এই যে তিনটে নাম দেখছো, একটা প্রিন্সিপাল ক্লজ, প্রধান বাক্যাংশ, এর অর্থ হচ্ছে প্রধান বাক্যাংশ। তো আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে অপ্রধান বাক্যাংশ, এটাকে আবার ডিপেন্ডেন্ট ক্লজও বলে। তো ক্লজকে মূলত দুভাগে ভাগ করা যায়। কি বলবে, একটা হচ্ছে মেন ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, বা বলতে পারো প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, বা যে নামগুলো দেওয়া আছে তোমরা এভাবে দুটো ভাগে ভাগ করতে পারো। তো এবার আমরা দেখে নিই যে হোয়াট ইজ প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ ইজ দ্যাট পার্ট অফ আ সেন্টেন্স হুইচ মেক্স ইটস সেন্স ক্লিয়ার ইন্ডিপেন্ডেন্টলি। তো দেখো একটা সেন্টেন্স, একটা বাক্য, ক্লজ তো বাক্যাংশ, তো ক্লজ বাক্যের এমন একটা অংশ, তো সেই অংশটা হচ্ছে বাক্যের মেন পার্ট। মানে এটা হচ্ছে বাক্যের এই যে অংশটা, ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ আ সেন্টেন্স, ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ আ সেন্টেন্স। মানে এটা একটা এই যে পার্টটা, এটা নিজে একটা বাক্য হতে পারে। তো এমন একটা ইন্ডিপেন্ডেন্ট পার্ট। তো বাক্যের বাকি যে পার্ট আছে সেই পার্টের উপর কিন্তু ডিপেন্ড করতে হয় না একে অর্থ প্রকাশ করার জন্য। এটা ওই পার্টটা একটা কমপ্লিট সেন্স প্রকাশ করে। ওই পার্টটা কি করে, একটা কমপ্লিট সেন্স প্রকাশ করে। তো আ প্রিন্সিপাল ক্লজ ইজ দ্যাট পার্ট অফ এ সেন্টেন্স হুইচ মেক্স ইটস সেন্স ক্লিয়ার ইন্ডিপেন্ডেন্টলি। তো এই জন্য ইন্ডিপেন্ডেন্টলি, যেহেতু কারোর ওপর নির্ভর করতে হয় না অর্থ প্রকাশে, তাই এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলে, আর মেন ক্লজও বলে। তো হচ্ছে প্রধান বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজ, মেন ক্লজ, অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাই বলো না কেন, সেটা হচ্ছে একটা বাক্যের স্বাধীন অংশ, এমন একটা স্বাধীন অংশ যেটা নিজে একটা সেন্টেন্স হতে পারে। তো এবার দেখে নিই আমরা সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে। তো সাবঅর্ডিনেট ক্লজ, আ সাবঅর্ডিনেট ক্লজ ইজ দ্যাট পার্ট অফ আ সেন্টেন্স হুইচ ডিপেন্ডস অন মেইন ক্লজ টু মেক ইট সেন্স ক্লিয়ার। তো এই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট পার্ট, এটা হচ্ছে বাক্যের সাপোর্টিং পার্ট, মেন পার্ট নয়। এটা হচ্ছে বাক্যের সাপোর্টিং পার্ট। তো এই পার্টটা মেন ক্লজ ছাড়া, বা ইন্ডিপেন্ডেন্ট পার্ট যেটা আছে, প্রিন্সিপাল ক্লজ যেটা আছে, তার ওপর নির্ভর করে নিজের অর্থ প্রকাশ করার জন্য। যদি প্রিন্সিপাল ক্লজটাকে বাদ দেওয়া হয়, এই সাবঅর্ডিনেট ক্লজের কোনো অর্থ প্রকাশ করা মানে পাবে না, তুমি একটা ক্লিয়ার সেন্স তুমি পাবে না। তো এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, মানে হচ্ছে নির্ভরশীল। এ সাবঅর্ডিনেট ক্লজ is that part of a sentence which depends on main clause to make its sense clear. তো মেন পার্টের উপর নির্ভর করে কি জন্য, তার সেন্সটা ক্লিয়ার করার জন্য, মানে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য। তো দেখো ব্যাপারটা আমরা দেখে নিই যে সাবঅর্ডিনেট ক্লজ আর হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ যেটা আছে, বা আমরা মেন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আমরা বলছি, তো সেইগুলো কীভাবে আমরা শ্রেণীবিভাগ করব বা আইডেন্টিফাই করব, তো এটা আমাদের জানতে হবে। তো দেখো আমি এখানে কতগুলো উদাহরণের সাহায্যে তোমাদের দেখিয়েছি। দেখো একটা তোমাদের বোল্ড পার্ট আছে, আর একটা সাধারণ ওয়ার্ডে লেখা আছে। দেখো আই হ্যাভ বট আ শার্ট। তো দেখো একটা আই হ্যাভ বট আ শার্ট, এটা একটা পার্ট হুইচ ইজ ইম্পোর্টেড।
এটা একটা পার্ট। ইম্পোর্টেড হচ্ছে বিদেশ থেকে আমদানি করা। তো আই হ্যাভ বট আ শার্ট, তো আমি যদি দেখো এই হুইচ ইজ ইম্পোর্টেড কথাটা না বলতাম, তাহলে দেখো তোমার কাছে একটা ক্লিয়ার সেন্স কিন্তু যাচ্ছে যে আমি একটা জামা কিনেছি, আমি একটা জামা কিনেছি, এই সেন্সটা কিন্তু তুমি পরিষ্কার বুঝতে পারছো। এবং দেখো এটা নিজে একটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পার্ট, নিজেই একটা ইট ক্যান অ্যালোন স্ট্যান্ড অ্যাজ এ সেন্টেন্স, এটা কিন্তু নিজে একটা বাক্য হতে পারে। এই ব্যাপারটা তোমাদের খেয়াল করতে হবে, যেটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট পার্ট। এবার দেখো সেকেন্ড পার্ট যেটা এখানে আছে, হুইচ ইজ ইম্পোর্টেড, তো তোমরা এগুলো নোট করে নেবে। তো এগুলো তোমরা আন্ডারলাইন করে নিতে পারবে আলাদা করে পার্ট করে। তো দেখো হুইচ ইজ ইম্পোর্টেড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেন বলছি, দেখো এখানে হুইচ মানে হচ্ছে শার্টটা, এটা হচ্ছে সাবজেক্ট। তো ইজ ইম্পোর্টেড এটা হচ্ছে ইজ হচ্ছে এখানে ভার্ব, মেন ভার্ব। তো সাবজেক্ট মেন ভার্ব এখানে আছে। কিন্তু দেখো হুইচ ইজ ইম্পোর্টেড আমি যদি এই কথাটা শুধু আলাদা করে বলি যে যেটি ইম্পোর্ট করা, তুমি তখন বলবে যেটি ইম্পোর্ট করা মানে হোয়াট, কোনটা ইম্পোর্ট করা, বা তোমার কাছে কিন্তু সেন্সটা ক্লিয়ার হবে না। তো আমি যদি বাক্যের ফার্স্ট পার্টটা না বলি তো সেকেন্ড পার্টের অর্থটা হচ্ছে না। তো এই যে সেকেন্ড পার্ট যেটা সাবঅর্ডিনেট পার্ট, যেটা হুইচ ইজ ইম্পোর্টেন্ট, সেটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা হচ্ছে মেন ক্লজ আই হ্যাভ বট আ শার্ট এর উপর নির্ভরশীল। এবার দেখো দ্বিতীয় সেন্টেন্স উদাহরণ আমরা যাই। অ্যাজ হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, যেহেতু সে অসুস্থ ছিল। হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে যোগদান করতে পারেনি। তো দেখো আমি যদি একটা এই বাক্যটা বলি সে মিটিংয়ে যোগদান করতে পারেনি, তাহলে একটা একটা সম্পূর্ণ ক্লিয়ার সেন্টেন্স, সাবজেক্ট আর ভার্ব কম্বিনেশন দিয়ে একটা সম্পূর্ণ ক্লিয়ার একটা বাক্য, একটা নিজে একটা স্বাধীন বাক্য হতে পারে। হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি আর কিছু বললাম না। কিন্তু আমি যদি বলি অ্যাজ হি ওয়াজ ইল দিয়ে শেষ করে দিই, তো দেখো ওই যদি এটা কিন্তু সাপোর্টিং পার্ট, যে কেন সে যায়নি, তো এর কোনো অর্থ হবে না। অ্যাজ হি ওয়াজ ইল বললে কিন্তু কোনো অর্থ হবে না, যেহেতু সে যায়নি কারণ কি একটা বাক্যই হলো না। আর যেহেতু সে অসুস্থ ছিল, সরি, যেহেতু সে অসুস্থ ছিল, অ্যাজ হি ওয়াজ ইল হচ্ছে যেহেতু সে অসুস্থ ছিল, তাহলে যেহেতু সে অসুস্থ ছিল তারপরে ওই পার্টটা বলতেই হবে, নাহলে যেহেতু সে অসুস্থ ছিল এই পার্টটার মানে থাকবে না। দেখো অ্যাজ হি ওয়াজ ইল এটা হচ্ছে সাবঅর্ডিনেট পার্ট, তাহলে হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর অ্যাজ হি ওয়াজ ইল এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে তোমরা খাতায় লিখে নেবে এগুলো, অ্যাজ হি ওয়াজ ইল এটাকে আলাদা আলাদা করে আন্ডারলাইন করে তোমরা লিখে নেবে, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। তো দেখো হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে যোগদান করতে পারেনি, তাহলে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট পার্ট। এবার দেখো লিসিং টু হোয়াট আই এম সেইং, লিসিং টু হোয়াট আই এম সেইং, আমি যা বলছি শোনো। লিসিং টু শোনো, হোয়াট আই এম সেইং। তো দেখো এখানে দুটো পার্ট, লিসিং টু একটা আর হোয়াট আই এম সেইং। তো তোমরা বলবে লিসিং টু, আর লিসিং টুটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট, আমি যেগুলো দেখো বোল্ড অক্ষরে লেখা নেই যেগুলো, সেগুলো হচ্ছে আমি বলেছি এগুলো হচ্ছে মেন ক্লজ। তো তোমরা বলবে লিসিং টু স্যার এখানে শুধু ভার্ব আছে সাবজেক্ট নেই, তাহলে এটা কী করে ইন্ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে, এটা কী করে ক্লজ হচ্ছে, তোমরা এটা বলবে। তো দেখো লিসিং টু মানে শোনো, শোনো মানে কি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ হচ্ছে উচ্চ থাকে, তা লিসিং টু মানে কি, ইউ লিসিং টু, তুমি শোনো। কি শুনবে, আর সেটা হচ্ছে সাপোর্টিং পার্ট, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, হোয়াট আই এম সেইং। তো শোনো, লিসিন এটা ইটসেলফে একটা বাক্য, নিজে একটা সেন্টেন্স কিন্তু, এবং কমপ্লিট সেন্স দিচ্ছে। শোনো মানে কি, তুমি শোনো। তো দেখো হোয়াট আই এম সেইং, আমি যা বলছি, আমি যা বলছি এটা কিন্তু কোনো কমপ্লিট সেন্স দিচ্ছে না যদি আমি লিসিন টু কথাটা না বলি। তো এই লিসিন টুটা হচ্ছে বাক্যের মেন পার্ট বা মেন ক্লজ, হোয়াট আই এম সেইংটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। পরে দেখো আরও একটা উদাহরণ আমি দিয়েছি, রবীন্দ্রনাথ হু রোট গীতাঞ্জলি ওয়াজ আ গ্রেট পোয়েট। আচ্ছা তুমি এখানে বোল্ড যে পার্টটা আছে, তো হু রোট গীতাঞ্জলি এই পার্টটা বাদ দাও, ধরো রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, তাহলে একটা কমপ্লিট সেন্স, রবীন্দ্রনাথ একজন মহান কবি ছিলেন, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই নাকি? এবার দেখো হু রোট গীতাঞ্জলি এটা হচ্ছে একটা সাপোর্টিং পার্ট, মানে রবীন্দ্রনাথ হচ্ছে
কোন রবীন্দ্রনাথকে ডেসক্রাইব করা হচ্ছে, মানে রবীন্দ্রনাথ হু রোট গীতাঞ্জলি, মানে এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু দেখো এমন একটা পার্ট যেটা হচ্ছে একটা সাপোর্টিং পার্ট। এই পার্টটা না থাকলেও কিন্তু বাক্যটা ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন বাক্য। রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, ঠিক আছে। তো রবীন্দ্রনাথকে মানে ডেসক্রাইব করার জন্য একটা ক্লজ এখানে দিয়ে দেওয়া হয়েছে, সে হু রোট গীতাঞ্জলি, যিনি গীতাঞ্জলি লিখেছিলেন। তাহলে হু হচ্ছে সাবজেক্ট, রোট হচ্ছে ভার্ব, তো এ একটা পার্ট। আর এদিকে রবীন্দ্রনাথ হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ একটা পার্ট। তাহলে রবীন্দ্রনাথ সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, মেন ভার্ব। তো রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, এটা যেহেতু একটা কমপ্লিট সেন্স দিচ্ছে, এই অংশটা হচ্ছে মেন ক্লজ। আর হু রোট গীতাঞ্জলি, যিনি গীতাঞ্জলি লিখেছিলেন, শুধুতে এই কথাটা বলো তাহলে কিন্তু একটা কমপ্লিট সেন্স দিচ্ছে না, এটা কিন্তু নিজে একটা বাক্য হতে পারছে না। রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট এটা কিন্তু নিজে একটা বাক্য হয়ে যাবে, কিন্তু হু রোট গীতাঞ্জলি তুমি যদি বলো তাহলে কিন্তু একটা কমপ্লিট সেন্স বা কমপ্লিট বাক্য হবে না, বা বাক্যের অর্থ সঠিকভাবে প্রকাশ পাবে না। যিনি গীতাঞ্জলি লিখেছিলেন তুমি যাকে বলবে সে ভাববে যিনি যিনি মানে কার কথা বলছে, বা একটা পার্ট তুমি মিস করে যাচ্ছ। তো সেহেতু ওই মেইন ক্লজের ওপর নির্ভর করে এই ডিপেন্ডেন্ট ক্লজের অর্থ। তাহলে যেহেতু নির্ভর করে সাবঅর্ডিনেট ক্লজ, তো মেন ক্লজের উপর নির্ভরশীল, তাই জন্য ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। তো এইভাবে আমরা সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের প্রিন্সিপাল ক্লজগুলোকে আইডেন্টিফাই করব। তো দেখো আমাদের কিন্তু তাহলে আইডেন্টিফিকেশন অফ প্রিন্সিপাল অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ তোমাদের কিন্তু সিলেবাসে আছে এবং পরীক্ষায় কিন্তু আসতে পারে। দেখো কিভাবে আসতে পারে পরীক্ষায়, যে এরকম উদাহরণ তোমাদের দিয়ে দেওয়া হলো বা সেন্টেন্স তোমাদের দিয়ে দেওয়া হলো, বললো তোমরা এখান থেকে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজগুলোকে পৃথক করো। তো সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট পার্ট তোমাদের আলাদা করতে হবে। আর তারপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আবার ভাগ করা যায়, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা আগামী দিনে সাবঅর্ডিনেট ক্লজের সেই যে শ্রেণী বিভাগগুলো আছে, ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমরা আগামী দিনে শিখব, আগামী ক্লাসগুলোতে শিখব। তো আজকের মতো তাহলে আমাদের ক্লাস আমি এখানে শেষ করছি। আশা করি তোমরা এই ক্লাসের পরে প্রিন্সিপাল ক্লজ কী বা সাবঅর্ডিনেট ক্লজ কী সেটা বুঝতে পেরে থাকবে, এবং আর একবার প্রয়োজনে ভিডিওটা শুনবে, ভালো করে মন দিয়ে শুনবে। যে জায়গাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে কোনো জায়গায়, তো সেগুলো আমাকে আবার জিজ্ঞাসা করতে পারো, বা তোমরা বারবার শুনে সেগুলোকে ক্লিয়ার করতে পারো। আজকের পরে তোমাদের নিশ্চয়ই উদাহরণ দিলে, বা আমি উদাহরণ দিয়ে তোমাদের দেখাবো, আরও উদাহরণ দিলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কোনটা প্রিন্সিপাল ক্লজ বা কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, তোমরা সেটাকে আলাদা করতে পারবে। তো তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ।